ঈদ মোবারক সবাইকে। ঈদের দিন একটু আপনাদের সাথে কথা না বললে কেমন হয়? সো আজকে আসলে কোনো নির্দিষ্ট টপিকে না, বেশ কয়েকটা বিষয় আছে মজার। সেগুলো নিয়ে আসলে কথা বলার জন্য ভাবলাম একটু ঈদের শুভেচ্ছাও বিনিময় করি এবং একটা মানে বেশ ইন্টারেস্টিং কিছু বিষয় আছে সেটা নিয়ে কথা বলি। ইন্টারেস্টিং বিষয়ের প্রথমটাই হচ্ছে বাংলাদেশ এবং ভারত একটা জায়গায় খুব দারুণভাবে মিলে গিয়েছে। ভারতের একটা খুব অদ্ভুত ঘটনা ঘটেছে ভারতের ক্রিকেটে। সেটা হচ্ছে তারা ইংল্যান্ড সফরে গিয়েছে। ইংল্যান্ডে গিয়ে টাচডাউন করেছে ভারতীয় টিম। আইপিএল শেষ করে পুরো টিম ইন্ডিয়া থেকে প্রেস কনফারেন্স করে এবং খুব হাইপ এই সিরিজটা নিয়ে ইংল্যান্ডের সঙ্গে ভারত খেলবে। বহু বহু দিন ধরে এটা নিয়ে আলোচনা হচ্ছে, প্রোমো চালাচ্ছে অনেক দিন ধরে, আপনি যদি খেয়াল করে দেখেন। এবং সবখানে এটা নিয়ে খুব আলোচনা। এবং এই প্রথমবারের মতো 5 টেস্টের একটা সিরিজ হচ্ছে দু দলের মধ্যে, ভারত ইংল্যান্ডের মধ্যে, হুইচ ইজ রিয়েলি রিয়েলি রেয়ার এই সময়টাতে এসে। অ্যাশেজের বাইরে 5টা টেস্ট। সো সেইটা নিয়ে ঘটনাটা কি ঘটেছে সেটা হচ্ছে ভারত ইংল্যান্ডে পৌঁছেছে এবং প্রবাবলি ভারতের ইতিহাসে প্রথমবারের মতো তারা ইংল্যান্ডে গিয়েছে। যদি শুধুমাত্র ইংল্যান্ড সফরের কথাও বলি, 2011 সাল থেকে বিরাট কোহলি, রোহিত শর্মা ছাড়া, মানে 2011 সালের পর এই প্রথমবার তারা ইংল্যান্ডে গিয়ে পৌঁছেছে এবং এই প্রথমবারের মতো তাদেরকে এয়ারপোর্টে রিসিভ করার জন্য না ছিল কোনো ফ্যান, না ছিল কোনো মিডিয়া। যেটা খুবই খুবই অদ্ভুত একটা ঘটনা ভারতীয় ক্রিকেটের, যে রকম ভাবে দর্শক গোটা দুনিয়া জুড়ে সেখানে একটা টিম ইংল্যান্ডে যাচ্ছে এবং এরকম হাইপড একটা সিরিজ খেলতে, সেখানে কেউ ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে যায়নি, অটোগ্রাফ তুলতে যায়নি, ছবি তুলতে যায়নি। মানে একটা খুবই অদ্ভুত লাগে না যে ভারতীয় ক্রিকেটের সঙ্গে এরকম একটা শূন্যতা যোগ হয়, এবং এটার কারণ অবশ্যই যেটা মনে করা হচ্ছে বিরাট কোহলি এবং রোহিত শর্মা, এই দুজনই ছিলেন। বিশেষ করে বিরাটের কথাই যদি বলি, মানে তার আসলে শুধুমাত্র তার জন্য হলেও এয়ারপোর্টে আসলে কয়েকশো মানুষ ভিড় করতেন নর্মালি। সো সেখানে বিরাটও নেই, রোহিতও নেই, এবং তাদেরকে ছাড়া যখন ভারতীয় টিম পৌঁছেছে, কোনো গণমাধ্যম সেখানে গেল না, কোনো দর্শক সেখানে যায়নি। এবং এইটার সঙ্গে আসলে বাংলাদেশের মিলটা কোথায়, কিভাবে বাংলাদেশের সঙ্গে মিলে গেল? আচ্ছা, বাংলাদেশ খুব রিসেন্টলি পাকিস্তান সফর যখন করছিল, সেই সময় সেখানে তামিম ইকবাল গিয়েছিলেন তার পার্সোনাল স্পন্সরশিপ সি এর সঙ্গে একটা কাজে, ট্যুরে। তো ওই সময় তিনি বাংলাদেশ থেকে পাকিস্তানের সফর করতে গিয়েছিলেন, আমাদের 3জন সহকর্মী, গণমাধ্যম কর্মী। তারা তখন তামিম ইকবালের একটা ইন্টারভিউ করেন এবং তামিম সেখানে বলেন যে তিনি কখনো এরকম দেখেননি যে একটা টিম, ন্যাশনাল টিম দেশের বাইরে খেলতে আসছে, সেখানে মাত্র 3জন সাংবাদিক। তামিম এটা খুবই অবাক হয়ে মানে আক্ষেপ নিয়েই বলেছিলেন। এবং এটা রিজন তিনি যেটা বলছিলেন যে বাংলাদেশ ক্রিকেট আসলে ভালো করছে না এবং সে কারণে এই অবস্থা। সো ভারতীয় ক্রিকেট তো ভালো করছে, তাদের তো আসলে রেজাল্ট তারা এনে দিচ্ছে, বাট এইটা আসলে একটা নতুন শুরু, নতুন চ্যালেঞ্জ ভারতের জন্য। সো এই প্রসঙ্গটাতে বাদ দিয়ে আমরা যদি বাংলাদেশ প্রসঙ্গে শুধু তাকাই, বাংলাদেশ দলের আজকে ঈদের দিন। আমরা সাধারণত ঈদের সময়টায়, আমি নিজেও নিউজ করেছি বহুবার যে ঈদ কিভাবে কাটাচ্ছেন ক্রিকেটাররা, সাকিব কি করছেন, তামিম কি করছেন, কিন্তু এইবার আমি শিওর এটা কারো মনেও হয় নাই, বরং সবার আগ্রহ ছিল হামজা কি করছেন ঈদের সময়, সমিত সোমের ঈদ কেমন কাটছে, ফাহমিদুলরা কি করছেন। খুবই অদ্ভুতভাবে একটা প্যারাডাইম শিফট ঘটেছে, একটা একেবারে একটা ট্রানজিশন, যেটা ফুটবল থেকে ক্রিকেট, সেটা ক্রিকেট থেকে আবার ফুটবলের পথে বলে আমরা একটা টুকটাক গুঞ্জন, আলোচনা, ফিসফাস চলছে। যদিও এই দুটো খেলার কেউ একটা আরেকটার প্রতিপক্ষ নয়, দুটোই আমাদের দেশের খেলা, দু দেশের খেলোয়াড়রাই আমাদের দেশের খেলোয়াড়, কিন্তু পারফরমেন্সই আসলে দিন শেষে কথা বলে। ইংল্যান্ড যদি ইংল্যান্ডের সঙ্গে ভারত যখন প্রথম টেস্ট জিতে যাবে, সেটার ব্যাপারটা অন্য মাত্রায় যাবে। আর বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে যাচ্ছে, সেখানেও যদি সিরিজ জিতে আসতে পারে, তখনও হয়তোবা তারা কিছুটা হলেও একটা গ্রাউন্ড পাবে, শক্ত গ্রাউন্ড পাবে, তাদেরকে নিয়ে আবারও আগ্রহ তৈরি হওয়ার মতো। শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ খুব শীঘ্রই, বাট শিওর সেখানে খারাপ করলে আসলে কেউ ফিরেও তাকাবে না। বাংলাদেশ দলটার এখন ক্রিকেটেও পারফরমেন্স দিকে ফ্যানদের আসলে ওরকম উচ্চাসা নেই বাংলাদেশ দলকে, বাট ফুটবল নিয়ে অনেক আশা আছে। সো এই যে একটা শিফট, একটা ট্রানজিশন, সেইটা আসলে ইতিবাচক না নেতিবাচক আমরা সেই আলোচনায় যাব না, বাট ফুটবলটা পার্টিকুলারলি ইটসেলফ, ফুটবলের আসলে সুদিন বা পুনর্জাগরণ বা যেটাই বলি, ফুটবলের এই হাইপটা তৈরি হওয়া খুব খুব জরুরি এবং সেটা তৈরি হয়েছে। আচ্ছা, ক্রিকেট নিয়ে আসলে আমি থাকতে চাই, ক্রিকেটেরই এই ভিডিওটা, এবং সেখানে আমি বলেছিলাম কয়েকটা টপিক নিয়ে কথা বলবো। তার মধ্যে একটা টপিক আমি খুবই পার্সোনালি, যে টপিকটাতে প্রতি আসলে আগ্রহ বোধ করেছি, সেটা হচ্ছে আমাদের মধ্যপ্রাচ্যের ক্রিকেট এবং ওমান ক্রিকেটের একটা খুবই খুবই অভূতপূর্ব ঘটনা ঘটেছে, সেটাই আপনাদের জানাবো। তার আগে ছোট্ট করে বলে নিই, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে পারফরমেন্সের পুরস্কার পেয়েছেন
ইউএইর ক্যাপ্টেন, কনগ্রাচুলেশন আসলে তাকে জানাতেই হবে, কারণ বাংলাদেশের সঙ্গে তারা সিরিজ জিতেছে এবং তিনি আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কার জিতেছেন। একটা হিউজ অ্যাচিভমেন্ট ফ্রম আ অ্যাসোসিয়েট টিম বা ফুল যারা শুধুমাত্র নন টেস্ট প্লেয়িং নেশন আইসিসির, সেরকম একটা দলের কাছ থেকে এরকম দলের কোনো ক্রিকেটারের ব্যক্তিগত পারফরমেন্সের পুরস্কার পাওয়াটা, সাধারণত এমার্জিং প্লেয়ারের বাইরে আইসিসির কোনো পুরস্কার পাওয়াটা ইজ ভেরি ভেরি রেয়ার থিং, এবং মোহাম্মদ ওয়াসিম সেটা অর্জন করেছেন বাংলাদেশের বিপক্ষে তার অসাধারণ পারফরমেন্স দিয়ে। ক্যাপ্টেন ওমানের নিশ্চিতভাবেই তাকে এটা অনেক বেশি, ক্যাপ্টেন সংযুক্ত আরব আমিরাতের, তাকে নিশ্চিতভাবে এটা অনেক বেশি বুস্ট আপ করবে। আচ্ছা, ওমানের কথা বারবার আসছিল কেন সেটাই বলবো। আসলে ওমান 2021 সালে টি-20 ওয়ার্ল্ড কাপের আয়োজক ছিল। 2023 সালে 2024 সালে তারা অংশ নেয় ভারতে, এবং একটা অংশগ্রহণ নিলে আইসিসির একটা অংশগ্রহণের একটা প্রাইজ মানি থাকে। সেই প্রাইজ মানির অঙ্কটা হচ্ছে $2,25,000, মানে $2.5 কোটি টাকার মতো। খুব যে বড় অঙ্ক তা নয়, বাট এটা হচ্ছে র্যাঙ্কিং এর হিসাবে। ধরুন যে চ্যাম্পিয়ন হচ্ছে সে পাচ্ছে মিলিয়নের উপরে, যে সাধারণত 10ম বা 12তম হচ্ছে সে পাচ্ছে একটা অঙ্ক, যেটা বাংলাদেশও পেয়ে থাকে। এক্ষেত্রে আইসিসির টার্মস অ্যান্ড কন্ডিশন হলো যে পেমেন্টটা দেয়ার ঠিক 3 মাসের মধ্যে এটা পুরোপুরি আসলে ক্লিয়ার করে দিতে হবে তার ক্রিকেটারদের, এবং একদম স্পেসিফিক্যালি বলা আছে এটা শুধুমাত্র প্লেইং স্কোয়াড যে 15 জনের তাদের জন্যই এই প্রাইজ মানি তাদেরকে দিতে হয়, কিন্তু আইসিসি টাকাটা দেয় বোর্ডকে, বোর্ড সেটা প্লেয়ারদের দিয়ে দেয়। এক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে ওমানের সঙ্গে। ওমানের ক্রিকেটাররা তো কোনো টাকা পানেনি, বরং একরকম কি বলবো, তারা খেয়ে তাদের দেশ থেকে পালাতে হয়েছে। কিভাবে, সেই ঘটনাটাই বলছি। ওমান প্রথমত 2021 সালে তারা যে প্রাইজ মানি পেয়েছিল আইসিসি তাদেরকে দিয়েছিল, সেটা ক্রিকেটাররা পাননি, কারণ তারা জানতেন না যে আইসিসি থেকে একটা প্রাইজ মানি আছে তাদের জন্য। ওমান ক্রিকেট বোর্ড সেটা জানায়নি ক্রিকেটারদের। ওকে, এইবারেও তারা আসলে জানতেন যে খুব বেশি বা সেটা নিয়ে কথা বলছিলেন তাও না, কারণ হচ্ছে যে ওমান এরপরে আসলে এমার্জিং এশিয়া কাপ খেলেছে, সেখানে আসলে গন্ডগোলটা সূত্রপাত। তবে তার আগে তারা কানাডাতে, অর্থাৎ ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পরে গত বছর 3 মাস পর তারা একটা কানাডায় যায় ট্রাই সিরিজ খেলতে, যেখানে আরেকটা অপোনেন্ট ছিল নেপাল, এবং সেখানেই তারা কথা প্রসঙ্গে জানতে পারেন যে কানাডা এবং নেপাল টি-20 একটা প্রাইজ মানি পেয়েছে তাদের ক্রিকেটার, এবং সেটার জন্য তাদের বেশ লড়াই করতে হয়েছে। মানে তারাও খুব যে সহজে বোর্ড দিয়ে দিয়েছে তা না, তারাও এটা নিয়ে কথাবার্তা, আলাপ আলোচনা, প্রতিবাদের মাধ্যমে তারা এটা পেয়েছে, বাট ওমান সেটা পায়নি। ফলে ওমানের ক্রিকেটাররা তখন নড়েচড়ে বসেন এবং তারা এসে বোর্ডের সঙ্গে এটা নিয়ে কথা বলেন, বাট বোর্ড আসলে খুব বেশি পাত্তা দিচ্ছিল না। পাত্তা দেয় যখন সেটা এমনভাবেই পাত্তাটা দেয় যখন এমার্জিং এশিয়া কাপ খেলতে বাংলাদেশ সহ 8টা দলকে নিয়ে হয় এবং ওমান সেখানে অংশ নেয়। ইনফ্যাক্ট ওমান ছিল এটার আয়োজক, এবং কিন্তু সেখানে ওমানের ক্রিকেটাররা তখন এক সময় বেঁকে বসেন যে আমাদেরকে টাকা না দিলে আমরা এটা খেলতে নামবো না, কারণ অনেকদিন হয়ে গেছে তারা এর মধ্যে কোথায় যাবেন, কাকে বলবেন, আইসিসি এখানে কিছু করছে না, তাদের দেশে কোনো আমাদের যেরকম আছে একটা প্লেয়ার্স কল্যাণ তহবিল বা কল্যাণ কমিটি, সেরকম তাদের কিছু নেই। ফলে ওমান তখন বোর্ডের সঙ্গে সরাসরি বলে বসে যে আপনারা যদি আমাকে টাকা না দেন আমরা খেলবো না। তো তখন ওমান ক্রিকেট বোর্ড থেকে বলা হয় তোমরা যদি না খেলো তোমরা চলে যাও, ইউর ফ্রি টু লিভ, আমার আরো 15 জন ক্রিকেটার রেডি আছে, আমরা তাদেরকে দিয়ে খেলাবো। এবং ওই ম্যাচের একাদশ, অর্থাৎ প্রথম ম্যাচের একাদশটা যদি দেখেন, ওই বিশ্বকাপে খেলা মনে 2 জন মেম্বার ছিলেন, এবং লাস্ট ম্যাচ যারা খেলেছিলেন ওমানের হয়ে, সেখান থেকে একটা হিউজ পরিবর্তন, 60টা নতুন ক্রিকেটার হঠাৎ করেই ঢুকে যায় শেষ মুহূর্তে বিকজ অফ এই প্রতিবাদের জন্য, আন্দোলনের জন্য। এবং যেটা হয়, ওমানের অনেক ক্রিকেটার আসলে দেশের বাইরে থাকেন, তারা এই দেশে আসেন, কিন্তু তারা যেহেতু খেলছেন এখানে আর কোনো খেলা নেই, টাকা পাচ্ছেন না, তাদের এমপ্লয়মেন্ট ভিসা শেষ হয়ে যাচ্ছে, ফলে তারা তখন চলে যান দেশটা ছেড়ে বেটার ফিউচারের আশায়। এই হচ্ছে ওমানের অবস্থা, এবং কি দুর্বিনীত একটা ক্রিকেট বোর্ড হতে পারে, ক্রিকেটারদের হকের টাকা, কষ্টের টাকা তারা মেরে খাচ্ছে। বাট তার চেয়ে আমার কাছে বেশি অথর্ব মনে হয়েছে আইসিসিকে, মানে একটা সংগঠন, ক্রিকেটের বিশ্ব নিয়ন্ত্রণ সংস্থা, বাট তারা এখানে কিছুই করার নেই, কিছুই করতে পারে না, কিছু করতে পারছে না, কিছু করছে না আইসিসি। এইটা খুবই খুবই দুঃখজনক এবং প্যাথেটিক। আইসিসির আসলে চাইলে এখানে অনেক কিছু করা যায়, করার সুযোগ আছে, এবং সেটা তারা আসলে আদৌ করবে কিনা সেটাই প্রশ্ন, বাট এটা আসলে রিজলভটা করা উচিত, কারণ এই নন পেমেন্ট ইস্যু ক্রিকেটের সবচেয়ে বেশি আলোচনায়, পেমেন্ট নিয়ে, সেটা বিপিএল থেকে শুরু করে এই ন্যাশনাল টিমের ক্ষেত্রে এটা ঘটছে, এবং এক্ষেত্রে আইসিসির আসলে একটু শক্ত ভূমিকাতে যেতেই হবে। সো ওমানের ক্রিকেটারদের জন্য আসলে শুধুমাত্র আমরা সান্ত্বনা ছাড়া আর কিছু দিতে পারি না, তবে আইসিসিকে আসলে আমার মনে হয় যে একটু নড়ে চড়ে বসা উচিত, এই ব্যাপারগুলো শক্ত হাতে
একটা পদক্ষেপ নেওয়া উচিত। আপনার কি মনে হয় জানিয়ে যাবেন। বাই বাই, টাটা।